সময় খুব কম। আমাদের প্রতিটা পদক্ষেপ এখন খুব হিসেব করে নিতে হবে। ভুল করার কোনো সুযোগ নেই। ওই ভাইপারদের সাথে লড়াই করা এত সহজ হবে না। এর শক্তি কল্পনারও বাইরে। তাহলে এখন আমরা কি করব? গত পর্বে আমরা দেখেছিলাম সজীব নাগরাজ্যে গিয়ে নাগিনমাকে উদ্ধার করে আর পায় এক শক্তিশালী নাগমণি। কিন্তু কেপলার গ্রহে তখনই শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। মন্ত্রী আসলে ছিল জিউক্তের গুপ্তচর, আর জিসান পরিকল্পনা করছিল ভেতর থেকেই আঘাত করার। এদিকে পৃথিবীতে ফেরার পথে একদল ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাপ সজীবদের আক্রমণ করে, আর এখন তারা সবাই বন্দী। আমাদের আগেই অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল। আমার মনে হচ্ছে ওই রাসেলস ভাইপারগুলো এত সহজে আমাদের ছেড়ে দেবে না। এখন আমরা কি করব মিস্টার সজীব? ওদিকে ফোবিয়ানরা আমাদের জন্য অপেক্ষা করছে। মিস্টার সজীব, আমার মনে হয় ওই নাগমণিটা ওদের দিয়ে দেওয়া উচিত, না হলে এই সাপগুলো আমাদের মেরে ফেলবে। এসব কি বলছেন আপনি? এটা নাগিন মায়ের সম্পদ। আমি কখনোই এই নাগমণি ওই সাপগুলোর হাতে তুলে দেব না। সজীবরা যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই চারপাশের অন্ধকার ঘন হয়ে ওঠে। ধীরে ধীরে সামনে এগিয়ে আসে রাসেলস ভাইপারদের নেতা। তার চোখে ভয়ঙ্কর আগুন, শরীর কুণ্ডলি পাকিয়ে সে ফোঁস শব্দে কথা বলতে শুরু করে। নাগমণি আমাদের না দিলে তোমাদের জন্য একটাই পথ খোলা, সারা জীবন এই খাঁচার ভেতরে বন্দি থাকা আর ধীরে ধীরে মৃত্যুকে আলিঙ্গন করা। এই বলে ভাইপারদের নেতা ধীরে ধীরে সরে যায় অন্ধকারের ভেতরে। তারপর চারপাশে শত শত রাসেলস ভাইপার কুণ্ডলি পাকিয়ে বসে পড়ে, খাঁচাটিকে ঘিরে ফেলে। সজীব আর বিজ্ঞানীরা বুঝতে পারছিল না এবার তারা কিভাবে এই ভয়ঙ্কর ফাঁদ থেকে বের হবে। এদিকে ব্লু হোলের অন্ধকারের ভেতরে জিসান ধীরে ধীরে তার পরিকল্পনা সাজাচ্ছিল। তার চোখে তখন একটাই লক্ষ্য, সিডের কফিন ধ্বংস করা। সময় খুব কম। আমাদের প্রতিটা পদক্ষেপ এখন খুব হিসেব করে নিতে হবে। ভুল করার কোনো সুযোগ নেই। কিন্তু জিসান, আমাদের তো এখন ব্লু হোলের বাইরে খুব কম লোক আছে। সরাসরি কিছু করার মতো অবস্থায় আমরা নেই। আমি কি বলেছি সরাসরি কিছু করতে? আমরা আক্রমণ করব না, আমরা অপেক্ষা করব। আর ঠিক সময় আসলে একটা ছোট আঘাতেই সব শেষ হয়ে যাবে। কিন্তু সেই আঘাতটা আমরা কিভাবে দিব? আমাদের সবচেয়ে বড় শক্তি ফোবিয়ানদের ভেতরেই আছে। মন্ত্রী রোবো, সে আমাদের সব খবর দিচ্ছে। কক্ষের নিরাপত্তা, সৈন্যদের অবস্থান, পাসওয়ার্ডের নিয়ম, সব কিছু। তাহলে আমরা ভেতর থেকেই কক্ষটা ধ্বংস করব? ঠিক তাই। কোনো যুদ্ধ নয়, কোনো শব্দ নয়, শুধু নিখুঁত ষড়যন্ত্র। মন্ত্রী আমাদের জন্য দরজা খুলে দেবে, আর আমাদের লোক ঠিক সময় সেই সুযোগ কাজে লাগাবে। আর সূর্যের আলো? সূর্য উঠলেই আমাদের শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। তখন পুরো ক্যাপলার গ্রহ আমাদের সামনে টিকতে পারবে না। জিসানের মুখে তখন এক ভয়ঙ্কর আত্মবিশ্বাস। সে জানে এই লড়াই শক্তির নয়, এটা বুদ্ধির খেলা। আর সেই খেলায় সে এখন ছায়ার আড়াল থেকে চাল চালছে। ওদিকে কিছুদিনের মধ্যেই নাগরাজ্যে পৌঁছে যায় এক ভয়ঙ্কর খবর। সজীব আর পৃথিবীর বিজ্ঞানীরা বন্দী, আর তাদের ধরে রেখেছে রাসেলস ভাইপারদের দল। এই খবর শুনে নাগিন মা প্রচণ্ড রেগে যান। তার চোখে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। মা, তুমি হয়তো ভুলে যাচ্ছ ওই ভাইপারদের সাথে লড়াই করা এত সহজ হবে না, কারণ এখন আমাদের কাছে নাগমণি নেই। আমরা অনেকটাই দুর্বল। তুমি কি ভাবছো আমি এতটাই বোকাই নয় না যে আসল নাগমণিটা সজীবের হাতে তুলে দেব? ওটা ছিল নকল নাগমণি। কি বলছো তুমি মা? তাহলে সজীবকে আসলটা দিলে না কেন? আমি জানতাম
সজীব এই নাগমণি নিয়ে নিরাপদে বের হতে পারবে না। ওই ভাইপাররা ওর পিছু নেবেই। তাই আমি আসল নাগমণিটা নিজের কাছেই রেখেছি। মনে করেছিলাম ঠিক সময় হলে আমি নিজেই পৌঁছে দেব। সত্যি মা, তুমি অনেক দূর ভেবেছ। এখন আর দেরি করা যাবে না। আমরা সরাসরি আক্রমণ করব। যত দ্রুত সম্ভব সজীব আর বিজ্ঞানীদের উদ্ধার করতে হবে। নাগিনমার নেতৃত্বে পুরো নাগরাজ্যের সাপেরা প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে ভাইপারদের গুপ্তচর আগেই খবর পৌঁছে দেয়। ভাইপাররা জঙ্গলের চারদিকে ছড়িয়ে পড়ে, বিষাক্ত আক্রমণের জন্য প্রস্তুত হয়। নাগরাজ্যের সাপেরা জঙ্গলে প্রবেশ করতেই চারদিক থেকে ভাইপাররা আক্রমণ করে। বিষের ছোবল, দ্রুতগতির আক্রমণ, মাটিতে কম্পন। কিন্তু নাগিন মা নাগমণির শক্তি ব্যবহার করেন। নীল আলো ছড়িয়ে পড়ে চারদিকে। শেষে তাদের নেতা পরাজিত হয়। খাঁচা ভেঙে সজীব আর বিজ্ঞানীদের মুক্ত করা হয়। এখন আর ভয় নেই সজীব। তোমার কাছে যে নাগমণিটা ছিল সেটা ছিল নকল। এই নাও আসল নাগমণি। নকল? হ্যাঁ, আমি জানতাম শত্রুরা ওটা কেড়ে নিতে চাইবে, তাই আগে থেকেই আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। মা যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। তুমি মাকে ভুল বুঝো না। আমি নাগিন মাকে ভুল বুঝবো? এটা কি করে ভাবলে? এখন দেরি করার সময় নেই। আমাকে যত দ্রুত সম্ভব ক্যাপলার গ্রহে ফিরতে হবে। এরপর সজীব আর বিজ্ঞানীরা আসল নাগমণি নিয়ে পৃথিবীতে ফিরে আসে। বিজ্ঞান ল্যাবে নাগমণি স্থাপন করা হয়। নীল আলোয় ঝলমল করছে পুরো ঘর। মিস্টার সজীব, নাগমণির গল্প তো অনেক শুনেছি, কিন্তু আজ প্রথমবার নিজের চোখে দেখলাম। এর শক্তি কল্পনারও বাইরে। জানি না ক্যাপলার গ্রহে এখন কি অবস্থা। যত দ্রুত সম্ভব আমাদের সেখানে ফিরতে হবে। এদিকে সজীব যখন কেপলার গ্রহের ফোবিয়ানদের নিয়ে চিন্তা করছিল, ঠিক তখন সেখানে ঘটে অন্য আরেকটি ঘটনা। ক্যাপলার গ্রহে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছিল। যে সুরক্ষিত ঘরে রাজপুত্রে মরদেহ ছিল, সেই ঘরের সামনে থেকে এক জিউককে গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতারের সাথে সাথে তাকে মন্ত্রী রোবো হত্যা করে ফেলে। এতে করে তাকে জেরা করে কোনো তথ্যপাথ্য পাওয়ার সুযোগ থাকে না। মহারাজ ফিটাস এক ভয়ঙ্কর সত্য বুঝতে পারেন। কিয়ারা, আমার মনে হচ্ছে মন্ত্রী রোবো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে জিউকদের সাথে হাত মিলিয়েছে। না, এটা হতে পারে না। সিডের দেহ কোথায় রাখা হয়েছে? এই তথ্যটা খুব গোপন। আমাদের ছাড়া এটা আর কেউ জানার কথা না। অথচ জিউকরা ঠিকই এই তথ্য জানে। তার মানে ভেতর থেকেই কেউ খবর দিচ্ছে, আর সেই মন্ত্রী রোবো ছাড়া আর কেউ হতে পারে না। তাহলে এখন আমরা কি করব? আমাদের এখন সরাসরি কিছু করা যাবে না। আমাদের চাল দিতে হবে নিঃশব্দে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমরা সিডের দেহ এখান থেকে সরিয়ে ফেলব, এমন জায়গায় যেখানে জিউকরা কোনোভাবেই পৌঁছাতে পারবে না। কোথায়? পৃথিবীতে সেখানে সজীব আছে। ওরা সিডের কফিন নিরাপদে রাখতে পারবে। এখানে আমরা শত্রুকে ভুল পথে চালিয়ে দেব। পরদিন পৃথিবীর আকাশে দেখা গেল এক অদ্ভুত মহাকাশযান। সেই মহাকাশযানে লুকিয়ে আনা হচ্ছিল কেপলার গ্রহের রাজপুত্র সিডের দেহ। মহারাজ ফিটাস নিজেই সেই যান পরিচালনা করছিলেন। অবশেষে পৃথিবীর এক নির্জন মরুভূমিতে মহাকাশযানটি অবতরণ করল। কিয়ারা, আমরা পৃথিবীতে পৌঁছে গেছি। একবার দেখো এই গ্রহটা কত সুন্দর। সত্যি পৃথিবী যেন এক শান্তির জায়গা। এখানে হয়তো আমাদের ছেলেটা নিরাপদ থাকবে। আমাদের বেশি সময় নেই।
আমরা সিডের দেহ গোপনে এখানে নিয়ে এসেছি। মন্ত্রী রোবো এখনও কিছু জানে না, কিন্তু যদি সে জানতে পারে, সে সাথে সাথেই এই খবর জিউকদের জানিয়ে দেবে। তাহলে তাকে এখনই শাস্তি দেওয়া উচিত। না, এখন না। আমরা এখনো দুর্বল। ভুল সময়ে পদক্ষেপ নিলে সব শেষ হয়ে যাবে। আমাদের আগে সিডকে নিরাপদে রাখতে হবে। তাহলে দ্রুত সজীবের সাথে যোগাযোগ করুন। ওর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এরপর ফিটাস তার বিশেষ যোগাযোগ যন্ত্র চালু করলেন এবং সজীবের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে লাগলেন। ক্যাপলার গ্রহের একটা রাজকীয় মহাকাশযান সরাসরি পৃথিবীতে এসে অবতরণ করেছে। যতক্ষণ আমি বেঁচে আছি, সিডের দেহের কিছুই হবে না। মহারাজ জিশান, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি। তাহলে সময় অবশেষে আমাদের পক্ষেই এসেছে। যদি ওরা শিডের দেহটাও ধ্বংস করে ফেলে। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। শত্রু ছায়ার আড়ালে পরিকল্পনা করছে। এখন প্রশ্ন একটাই, ফিটাস কি পারবে সিডের দেহ পৃথিবীতে নিরাপদে লুকিয়ে রাখতে? আর সজীব কি সময় মতো এসে সবকিছু সামলাতে পারবে? জানতে হলে দেখতে হবে পরের পর্ব। আর এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও।